যেহেতু ট্যাক্স এবং এনবিআরই ছিলেন, আমরা ভ্যাট আহরণের কথা বলি। আমরা দেখছি মেট্রো রেলে 15% ভ্যাট বাড়ানোর কথা বলো। আমি জানি এটার মীমাংসা কীভাবে হবে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছেন এটা হওয়া যাবে না, হওয়ার দরকার নেই। এর ফাঁকে আবার আইএমএফ একটা পরামর্শ দিয়েছে, সেটা হচ্ছে প্রবাসী আয়ের উপর একটা ট্যাক্স বসানোর বিষয়টা। তো আপনি এই যে আমাদের অভ্যন্তরীণ আয় বা কর আহরণ প্রক্রিয়ার মধ্যে এই যে মেট্রো রেলের ট্যাক্স, প্রবাসী আয়ের ট্যাক্স, সেটাকে আপনি কীভাবে দেখেন? বিদিশা যেমনটি বলতেছিলেন আর কি, আমার তো একটা ফরেন কারেন্সির মানে রিজার্ভের আমার একটা মেনে চলতে হয়। মিনিমাম 4 মাসের আমদানির বিল পে করার মতন সক্ষমতাটা, এটা হচ্ছে একটা মিনিমাম ক্রাইটেরিয়া আর কি। সেইটা করতে যেয়ে যখন আমি দেখছি যে আমার ডলার আমি এখানে বসে বসে অন্য লোকের এমনি এমনি দিয়ে দিতে হচ্ছে, আমি সেখানে কোনো সাশ্রয় করতে পারছি না, ভয় সবসময় তো থাকবেই। কারণ একেবারে কাটায় কাটায় যদি আপনি থাকেন, প্রতি বছর যেভাবে বিদেশি ঋণের যে কিস্তি শোধ হচ্ছে ওটা তো ডলারে দিতে হচ্ছে, তাই না? আপনি এখানে এমন কিছু কিছু কর্মকাণ্ড চালাচ্ছেন যেটা আপনাকে ডলারে পে করতে হচ্ছে, আপনি সেখানে সাশ্রয় কত করছেন না। এখন না করাতে হচ্ছে কি, ওই টাকাটা তো মিটাতে হবে, কোত্থেকে তো আসতে হবে, বাইরের থেকে আসতে হবে বা জোগাড় করতে হবে। সেই জন্য আইএমএফ এই বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে, যেমন বিদেশিরা যে টাকা পাঠাচ্ছে ওখানে কর বসানোর কথা বলছে। হ্যাঁ, কর বসানোর কথা বলছে, কিন্তু এটা বুঝছেন না, এ কথাটা সামনে আনা হচ্ছে না যে আমি কর যদি বসাই তাহলে তো ও তো আরও মোটে পাঠাবে না, ও তো আরও হুন্ডিতে নিয়ে যাবে এক। আর আমি তাকে যে ইনসেন্টিভটা দেই এই জন্যই ওকে উদ্বুদ্ধ করার জন্যে যে ও ব্যাংকিং চ্যানেলে পাঠাক, তাহলে টাকাটা আমার কাছে আসবে। হুন্ডিকে ঠেকাবার জন্য আমি কিন্তু এই ইনসেন্টিভ দেই। এখন সে আমার ইনসেন্টিভটা তুলে দিতে বলতেছে, বরং উল্টো এ করছে। এই জিনিসগুলোকে খুব শান্ত মাথায় ভালো করে চিন্তা করতে হবে যে কথাটা কেন বলছে। আর রেলওয়ে, মেট্রো রেলের যে ভ্যাটের বিষয়টা, আপনি একই অর্থনীতিতে একটা জিনিস বানালেন জনগণের কথা বলে, যে জনগণকে বললেন যে আমি তোমার একটা বিরাট উপহার করছি, আর আসলে এটা একটা ভালো উপকার হয়েছে, মানুষ সহজ যাতায়াত করছে, কিন্তু এটা একটা সার্ভিস। তো এই সার্ভিসে আমি অন্য সব জায়গায় সকল ক্ষেত্রে আমি সার্ভিস থেকে একটা নিচ্ছি, ভ্যাট নিচ্ছি, হ্যাঁ, কিন্তু এই জায়গায় আমি যদি ফ্রি করে দেই, মানে ভ্যাট না নেই, তো তাহলে এটা মেসেজ যাবে যে ইট ইজ ফ্রি বা এটা না। কিন্তু আমার তো এই যে টাকা ধার কর্য করে এই মেট্রো রেল বানিয়েছি, ওই টাকাটা তো আমার শোধ করতে হবে। তা সে শোধ করার সক্ষমতা আমার কিভাবে হবে? সুতরাং আমার এখানে এটা বসাতে হচ্ছে। এখন বসাতে যে সমস্যাটা বাড়ছে, একটা সরকার স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নেবে তার নিজস্ব সমন্বয়ের মাধ্যমে। এখন সরকারের একটা অর্গান বলতেছে আমি এখানে ভ্যাট বসাচ্ছি, আবার অন্য অর্গান বলছেন এটা বসানো ঠিক হচ্ছে না। তার মানে একটা অস্থির মতিত্বের পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে এবং জিনিসটাকে অর্থবহ করা যাচ্ছে না। যদি মনে করা হয় যে সকলে মিলে ডিসিশন নিলাম, ঠিক আছে ভ্যাট নেব না, তো ঠিক আছে, না নিলে তো তাহলে আমার ওই লোন শোধ করবার পথ বা আমার অর্থনীতিতে একটা সামঞ্জস্যতা রাখা। যেমন আমরা একটা একই জিনিস দুইজন আমদানি করে, একজনে বললাম তোমার ভ্যাট লাগবে না, তাহলে ও তো সস্তায় আনতে পারছে জিনিসটা, আরেকজন কর দিয়ে নিয়ে আসছে। বাজারে যখন সে যাচ্ছে তখন ওর দর তুলে যে দর বসাচ্ছে আর ওর দর তুলে যা বসাচ্ছে, দুটোর ভিতরে মিল পারছে না। এই যে আমাদের দ্রব্যমূল্য এই পরিস্থিতিগুলো হয় কিন্তু এই জন্যই যে কেউ কেউ বিনা পরিশ্রমে বিনা বিনিয়োগে 35 টাকা আয় করতে পারে। রাজশাহীর আলু 12 টাকার আলু এখানে এসে 47 টাকায় বিক্রি হচ্ছে। এই যে মাঝখানের টাকাটা বিনা পরিশ্রমে বিনা বিনিয়োগে নিয়ে যাচ্ছে, যে ওই উৎপাদনকারীকেও ক্ষতিগ্রস্ত করছে, কারণ তার বেতন আর একটু বেশি দেওয়া যেত, তার দাম আর একটু ভালো দেওয়া যেত, তাহলে সে আরো ভালো করে কাজ করতে পারতো। মানে উৎপাদকও বেশি দাম পাচ্ছে না, আবার এদিকে আমি ফিক্সড ইনকামের লোক, আমার বেলায় এসে এই 12 টাকার আলু আমাকে 47 টাকা কিনেছে, কিন্তু টাকাটা বেহাত হয়ে যাচ্ছে মাঝখানের ওই জায়গাগুলোতে। এই সবগুলোতেই মানে খেয়াল রাখা, মানে সামঞ্জস্য তৈরি করা না করলে তো বাজার ব্যবস্থাকে আপনি করতে পারবেন না। একজনকে আপনি কিছুক্ষণ আগে আপনি যেটা বলছেন চাঁদার সুযোগ দেবেন, হ্যাঁ, এবং কিচ্ছু বলবেন না, আরেকজন সেই চাঁদার শর্ত এখানে পালন করবে এবং করে এর দ্বারা হবে। জিনিসপত্রের দাম কিন্তু কমে না ওই জন্যই, কারণ আপনি ইলিশ মাছ কিনতে গেছেন, আপনি ফিক্সড ইনকামের লোক, আপনার 2000 টাকা আছে, আপনি ওর সাথে দরাদরি করছেন যে 2000 টাকায় দেয়, তো ও বলে কি হাসে বলে আপনি কি বলেন। কিছুক্ষণ পরে একজন আসতেছে
হ্যাঁ একটু মোটা সোটা লোক আর কি, এসে বলছে যাই উঠেই দে, দরও জিজ্ঞেস করলো না, উঠিয়ে দে 4টে মাছ উঠাই দে, উঠাই দিয়ে বলছে কত দিতে হবে, ওস্তাদ দেন 12,000 টাকা দেন। ও 2,000-এর দরদরি করছে এখানে, ও নিজেই ওনার কাছ থেকে 3,000 করে নিচ্ছে এবং ওটু দরও করলো না, পকেট থেকে কড় করে টাকা ইয়ে দিল। ওর ওই টাকার উৎস কি আর এই যে ফিক্সড ইনকাম লোকের টাকার উৎস কি, অধিক পরিশ্রমের তার টাকা, সে তো 2,000 টাকা কিনতে যেই তো সে হচ্ছে, কিন্তু দামটা তো উনিই বাড়িয়ে দিলেন ওনার যেহেতু টাকা আছে। এবং এই জন্যই ও বলে, ও বলছে ওই দোকানদার আপনি কিছুক্ষণ দাঁড়ান এখানে, আপনি যে 2,000 করে বলতেছেন, হ্যাঁ ওই আপনি দাঁড়ান এখানে দেখতে পাবেন, অর্থাৎ আমার এই জিনিস 3,000 করেও নিয়ে যাবে এবং কোনো প্রশ্ন করবে না, দামটা তো উনি উঠাই দিলেন। সেই জন্যই সমাজে অর্থনৈতিক বৈষম্য তৈরি হওয়াটা এইগুলোই হচ্ছে ক্ষতিকর। কারণ অর্থনৈতিক বৈষম্যে যে বড় হচ্ছে সে এমন এমন জায়গায় এমনভাবে শো করছে, মনে করছে আরে এই অর্থনীতি খুব ভালো চলছে, আপনি কক্সবাজারে কোনো জায়গা পাবেন না। সামাজিক বৈষম্য তৈরি করে, সামাজিক বৈষম্য, সমস্যা, সামাজিক বৈষম্য শিক্ষার ক্ষেত্রে হয়ে যাচ্ছে। আপনার কিছু লোক ভালো পড়তেছে তার ইয়ে হচ্ছে, আর একজন মনে করে কিছু পড়ছে না তারও সব এ প্লাস দিয়ে দিচ্ছে, সুতরাং সবাই এ প্লাস হয়ে যাচ্ছে, সবাই এ প্লাস হয়ে যাচ্ছে। পড়ো এ প্লাস না পড়ো এ আমি প্লাস। আরো সহজভাবে বলি, আপনি তাকে ধনী দরিদ্র নির্বিশেষে আপনি শিক্ষাকে সহজ করবার জন্য তাকে বিনা পয়সায় বই দিচ্ছেন, বিনা পয়সা উদ্বুদ্ধ করেন, এটা ভালো কাজ আমি মনে করি। কিন্তু এইটা দিয়ে সে তো এই বই পড়তেছে না, সে তাকে আপনি বাধ্য করেছেন, সমাজে এমন সিস্টেম করেছেন তাকে ওই গাইড বই কিনতেই হচ্ছে। তাহলে আপনি 1700 টাকার বই বাঁচিয়ে দিয়ে আপনি তাকে 37,000 টাকার গাইড বই কেনাতে বাধ্য করছেন। যে টিচারকে আপনি বেতন দিচ্ছেন ওরে পড়াবার জন্য, সে বলছে বিকেল বেলা আবার আলাদা করে আমার কাছে পড়তে হবে, এবং স্কুলগুলো এখন নিয়মই করে দিছে যে বিকেল বেলা আবার আলাদা পড়তে হবে, মানে আইনের মতো হয়ে গেছে, এটা আইনের মতন হয়ে